দর্শক, আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টের বাকি সেন সঙ্গে আছে মাহফুজ মিশু। খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আবারও বাংলাদেশে করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার দেখানো পথে তিনি হাঁটছেন এবং সেখানে গিয়ে তিনি স্বপ্ন দেখেছেন 2 বছরে দেশের মানুষের আয় দ্বিগুণ করা সম্ভব যদি জনগণ পাশে থাকে। একই সাথে একটা পক্ষ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে মিষ্টি কথা বলে সে অভিযোগ করেছেন খোদ প্রধানমন্ত্রী। একই দিনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি থাকছে না। তার মানে কোমলমতি শিশুরা আবারও ভর্তি যুদ্ধ অবতীর্ণ হবে কিনা, তার সুযোগ কোচিং ব্যবসায়ীরা নেবে কিনা, সেটি নিয়ে নানান বিশ্লেষণ চলছে। আবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় লোকদের নিয়োগ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, সেগুলো কেবলই নেতাকর্মীদের পুনর্বাসন কিনা, বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন প্রশাসক বা ভাইস চ্যান্সেলর দেওয়া হচ্ছে সেটি বা কেমন হলো, সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। প্রফেসর মারুফ, স্বাগত আপনাকে। আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা, আপনাকেও স্বাগত। এবং আছেন সাংবাদিক রেজাউল করিম রনি, তিনি জবান ম্যাগাজিনের সম্পাদক। রেজাউল করিম রনি, আপনাকেও স্বাগত। আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। 2 বছরে দ্বিগুণ আয়ের একটা স্বপ্ন বা প্রত্যাশার কথা প্রধানমন্ত্রী বলেছেন একটি পাবলিক প্রোগ্রামে। এটা কি কেবলই মানে জনতুষ্টিপূর্ণ কথা, নাকি এটা আসলে বাস্তবেই সম্ভব? কারণ আমরা সম্ভব কিনা সেটা একটু বুঝতে চাই, কারণ আমরা বিশ্ব অর্থনীতি, সামগ্রিক পরিস্থিতি, দেশের অর্থনৈতিক পরিস্থিতি সব কিছুই জানি। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাকে শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এবং প্রথমবারের মতো আপনাদের অনুষ্ঠান থেকে কথা বলছি, এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। দেখেন, এইটা উনি কিন্তু ওনার বক্তৃতায় পরিষ্কার করে বলেছেন যে আমরা একটা বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আছি। জি, কিন্তু আমাদের যেটা হলো যে একটা বিপুল 20 কোটি মানুষের জনগোষ্ঠীর দেশ, এটা যদি পুরোটাই খাদ্য আমদানি নির্ভর হয় তাহলে এইটা কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্রাইমারিলি আমাদের যেটা দরকার, নিজেদের খাদ্য নিজেদের উৎপাদন করতে পারা দরকার। এবং নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের যে চাষযোগ্য ভূমি, সেটাকে প্রপারলি চাষের আওতায় আনা দরকার। সেক্ষেত্রে প্রধানতম সমস্যা যেগুলো আছে তার একটা অন্যতম হলো যে পানি সংকট। ইভেন আপনি উত্তর অঞ্চলের জায়গাগুলোতে দেখবেন যে বর্ষা মরশুমেও আপনার পানির সংকটের কারণে চাষাবাদ ব্যাহত হয়। তো ফলে উনি যে কথাটা বলেছেন এটা প্র্যাকটিক্যালি এটা চ্যালেঞ্জটা মাথায় রেখে বলেছেন এই কর্মসংস্থান করতে হবে ডোমেস্টিক ওয়েতে। মানে এটা গ্লোবাল ইকোনমি, এগুলোর যে প্রেশার, এইটা যত বাড়বে তত বরং ফোকাস দিতে হবে আমাদের স্থানীয় উৎপাদন, স্থানীয় কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে। এবং সেই কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর কিন্তু কৃষি। এবং আপনারা জানেন যে কৃষিতে যেহেতু আপনার লাভজনক অবস্থায় থাকার সুযোগ থাকে না, কৃষক ন্যায্য মূল্য পায় না, ফলে সবচেয়ে বেশি কিন্তু কর্মচ্যুতি ঘটে কৃষি পেশার থেকে। কৃষি পেশার থেকেই মানুষ আপনার ক্ষতিগ্রস্ত হয়ে ঢাকা শহরে আসে, রিক্সা চালায় বা অন্যান্য কার্য মানে আপনার পেশার সন্ধানে বেকারত্বের কারণে শহরগুলোতে ভিড় জমায়। তো ফলে সবচেয়ে বেশি আপনার বিচ্যুতিটা ঘটে কিন্তু কৃষি সেক্টর থেকে। তো ফলে সেখানে যদি কৃষি খাতটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া যায় এবং সেখানে যদি কর্মসংস্থানের জায়গাটা বিপুলভাবে ফেরত আনা যায়, সেক্ষেত্রে আপনার এই যে আমরা দ্বিগুণ কর্মসংস্থানের কথা 2 বছর মেয়াদি যেটা বলছি, এটা প্র্যাকটিক্যালি সম্ভব। এটা হয়তো দ্বিগুণ একেবারে ম্যাথমেটিক্যালি হয়তো হবে না, কিন্তু একটা বড় অংশে কাছাকাছি আপনার যাওয়া যাবে। ফলে আরেকটা হলো যে এগুলো তো আপনার অ্যাজ ইট ইজ এইভাবে বলা একটু ডিফিকাল্ট, কিন্তু এগুলো যখন বলা হচ্ছে, এগুলো হুট করে আজকে বলা হচ্ছে, ব্যাপারগুলো এরকম না। এগুলো যে এবার ইলেকশনটা কী হয়েছে, প্রোপাগান্ডা বনাম পরিকল্পনার ইলেকশন। এবং আমরা যে আলাপটা এখনও করছি না সেটা হলো এই খাল খনন কর্মসূচি, এটা তো একটা পলিটিক্যাল রেটরিক্স না, এটা একটা বাস্তবতা প্রমাণিত বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের জনসমষ্টিতে। আমাদের সুজলা সফলা শস্য সমল বাংলা, এটা তো নষ্ট হয়েছে একটা ইকোলজিক্যাল ভায়োলেন্সের মধ্যে দিয়ে। এবং এই ইকোলজিক্যাল ভায়োলেন্স কারা আমাদের উপর চাপাই দিচ্ছে এটা আমরা জানি। ফলে এখানে শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপারটা জড়িত না, আমাদের বাংলাদেশের যে আত্মমর্যাদা, আত্মপরিচয়, এটা নষ্ট হয়ে গেছে। আজকে আমাদের এই সুজলা সফলা বাংলা নেই, এটা কাছে মরুভূমি হওয়ার পথে উত্তর অঞ্চল। তো ফলে এখানে খাল খনন কর্মসূচিটা আমি বলি বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনের বুনিয়াদী কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ পার্ট। কারণ হলো এর মধ্যে কি হবে,
এর মধ্যে দিয়ে জনগণকে সম্পৃক্ত করা হবে। প্রধানমন্ত্রী যখন কোদাল ধরে, তার সাথে যখন জনগণ কোদাল ধরে, এইটা শুধুমাত্র এটা পলিটিক্যাল স্লোগান থাকে না, রেটরিক্স থাকে না, তখন জনগণকে এটাকে এক ধরনের ওন করা, ওনার এই যে পুনর্গঠনে আপনি আপনার সঙ্গে এটা, তার ফলে আপনার ইকোলজিক্যাল, এই যে আপনার পানির স্তর আপনি আজকে কোথায় গেছে সেটা ঠিক করতে হবে, সেচ ব্যবস্থা একটা আছে, ফসল একটা আছে, ফলে এটা শুধুমাত্র একটা খাল খনন ইফেক্ট আছে। জি রাইট, এটা একটা মাল্টি ইফেক্ট আছে। আপনাকে একটু থামাই সামান্তা শারমিন, এই 2 বছরে দ্বিগুণ আয় করা সম্ভবের কথা যখন প্রধানমন্ত্রী বলছেন, তখন তিনি বলছেন যদি জনগণ পাশে থাকে, ঐক্যবদ্ধ থাকে, ফলে আসলে এটাকে আপনারা যারা রাজনীতি করেন, বিশেষ করে বিরোধী দলের রাজনীতি করেন, আপনারা এটাকে কিভাবে দেখেন? এবং সেটার জন্য পাশে থাকা বলতে বিরোধী পক্ষ যেন রাজনৈতিক বিরোধিতার কারণে বিরোধিতা না করে, যদি রাজপথ গরম না করে, যদি গঠনমূলক আলোচনা করে, আপনারা যে ছায়া সংসদের কথা বলছেন, ছায়া মন্ত্রিসভার কথা বলছেন, সেটি থাকে অনেকগুলো যদি কিন্তু জড়িত, সেই জায়গায় বিরোধী দলের ভূমিকা আসলে কি হবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা সহ আলোচক উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ। বাংলাদেশে একটা প্যারাডাইম শিফট ঘটেছে এই গণঅভ্যুত্থানের পরে। এটা হচ্ছে পলিটিক্যাল প্যারাডাইম শিফট। মানে পলিটিক্যাল যে নুয়ান্সগুলো ছিল, যে আর্গুমেন্টসগুলো ছিল, মানুষ যেভাবে আসলে পলিটিক্স নিয়ে কথা বলতো, সেটার ধরন পরিবর্তন হয়েছে এবং মনোযোগের যে মাত্রা সেটাও পরিবর্তন হয়েছে। আমি আস্তে আস্তে দেখছিলাম যে একজন আনারস বিক্রেতা, উনি ফোনে সংসদ দেখছেন। সো এইটা হচ্ছে বাংলাদেশের চিত্র। এটা খুব সহসা আসলে আপনি পরিবর্তন করতে পারবেন না। তবে সরকারি দল খুব চাতুর্যের সাথে এটাকে পরিবর্তন করার চেষ্টা করছে। কেন, মানে এটা ব্যাখ্যা করি। আমরা যখন সংসদে সংবিধান সংস্কার পরিষদ সভার শপথ নেওয়া হবে কি হবে না, সেটা নিয়ে আজকে গতকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা যেভাবে শুনেছি, উনি আসলে মানুষকে এক ধরনের বোরডমের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। উনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর যে শোনার ধৈর্য, সেটা যাতে ধৈর্যচ্যুতি ঘটে মানুষের, সেটা উনি চেষ্টা করছেন। এবং একই সাথে ওনার যে আর্গুমেন্ট, ওই আর্গুমেন্টের জায়গা থেকে যদি দেখি, উনি আসলে যে পার্লামেন্টকে সার্বভৌম বলার মধ্য দিয়ে উনি আসলে বলছেন জনগণ ক্ষমতার মালিক না, জনগণ ক্ষমতার উৎস যখন হয়ে যাবে, কাজ যখন হয়ে যাবে, তখন জনগণকে আর দেখা। এখানে কিন্তু মৌলিক পার্থক্য আছে। আপনি গণতন্ত্রের জায়গা থেকে জনগণ ক্ষমতার মালিক হওয়ার কথা, কিন্তু আপনি যখন মানে পাওয়ার প্র্যাকটিস করবেন, 2/3 হ্যাডম দেখাবেন, তখন বিষয়টা হয়ে যাবে জনগণ ক্ষমতার উৎস মাত্র, সোর্স। তাহলে সোর্স আর ওনার, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফলত যেটা হয়, যেই 68% গণভোটে হ্যাঁ রায় দিয়েছে, তাদের অনেকেই বিএনপিকেও ভোট দিয়েছে। এটা তো মানে এটা অস্বীকার করার উপায় নেই। এবং গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে একদম প্রত্যক্ষ প্রচারণা করা হয়েছে। এখন সেক্ষেত্রে আমাদের বিরোধী দলের জায়গা থেকে আমরা যেটা দেখছি, আসলে গণভোটের রায়কে তারা অগ্রাহ্য করে, গণভোটের রায়কে মকারি করে, গণভোটের রায়কে এখন বিভিন্ন ধরনের লুপহোল দেখিয়ে, আমরা তো জানি বাংলাদেশে এই ধরনের লুপহোল আছে। বাংলাদেশের তো একটা ঔপনিবেশিক আইন কাঠামো দিয়ে চলে। এটা তো আমি যেমন জানি, সালাউদ্দিন ভাইও জানেন, উনিও তো আইনেরই ছাত্র। সো উনি যে জায়গা থেকে ব্যাখ্যা করছেন, উনি এটা সলভ করার কথা, সরকারি দল হিসেবে তার কাজ হচ্ছে সলভ করা, কিন্তু উনি এটাকে বরঞ্চ ওয়েপেন হিসেবে ব্যবহার করছেন। এখন গণভোটের এই যে রায়ের পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংস্কারকে ওন করতে হবে বিএনপিকে। আমাদের জায়গা থেকে সমালোচনা হচ্ছে এটা, সংস্কারকে ডিজোন করা, সংস্কারকে আসলে এক ধরনের আতঙ্কের মধ্য দিয়ে দেখার দৃষ্টিভঙ্গি। তো এই যে কর্মসূচি ধরেন সবার জন্য ফ্যামিলি কার্ড, তারপরে এই যে খাল কাটা কর্মসূচি চালু করা, কৃষি উৎপাদন বাড়ানোর চেষ্টা, সেগুলো এক ধরনের সংস্কার না, বা সংস্কারের অংশ কিনা? তার ইশতেহারের অংশ। কিন্তু আমাদের তো একটা গণঅভ্যুত্থানের পরবর্তী অনেকগুলো সংস্কার প্রস্তাবনা আছে, অনেকগুলো কমিশনের। আমি একটা কথা বলেছিলাম যে শিক্ষা কমিশন অবশ্যই গঠন করা উচিত যেই ক্ষমতায় আসবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। বরঞ্চ আমরা দেখছি যে যার যেমন আসলে তো 1 মাসও হয়নি এখন, মানে কমিশন তো আসলে উদ্যোগ, আজকে শিক্ষামন্ত্রী সেটা বলতে পারতেন না যে উনি লটারি করবেন কি করবেন না, সেটা তো আমরা আসলে অভিজ্ঞ, মানে যারা স্পেশালাইজড মত, সমাজের অভিজ্ঞ যারা, তাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। আপনি কি আমার ওই প্রশ্নটার উত্তর দিবেন না যে 2 বছরে দ্বিগুণ আয় করার যে কথা বলছেন? আচ্ছা, ওকে। আমার কাছে মনে হয় যে এইটা তো তাদের মানে
স্পেকট্রাম আর কি, যেটা সিলিং, সেই সিলিংটা তারা টাচ করতে চান, এটা তারা ব্যাখ্যা করেছেন, মানে এটা তারা প্রকাশ করছেন। কিন্তু তারা যেভাবে করতে চান সেই পলিসিগুলো আসলে জনগণের সামনে পুরোপুরি উন্মুক্ত না। এটা আমার কাছে মনে হচ্ছে তারা ভিজুয়ালি প্রেজেন্ট করতে চাচ্ছেন, কিছু কিছু ভিজুয়ালি প্রেজেন্ট করছেন, আমি আরো দেখার অপেক্ষা করব। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা রেটরিকের জায়গায় আপাতত দেখা উচিত। পলিটিক্যাল রেটরিকের দিকে। জি, প্রফেসর মারুফ, আপনার কাছে সরাসরি প্রশ্ন, এটা কতখানি আসলে বাস্তবসম্মত বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায়? কারণ আপনি জানেন যে 39টা দেশে তেলের দাম বাড়াতে হয়েছে, কারণ $64 তেল $105 চলে গেছে। আমাদের সরকার রোজা এবং নানান বিবেচনায় বাড়ায়নি, এবং আমাদের তেলের দাম প্রতি মাসের 1 তারিখের আগে আসলে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। ফলে আগামী মাসে এটা নিশ্চিতভাবেই একটা বাড়বে এবং একটা চাপও পড়বে। ফলে সেই জায়গায় প্রধানমন্ত্রী সবার যে সহযোগিতা চাইলেন, জনগণের উপর ভরসা করে দ্বিগুণ করার স্বপ্ন দেখালেন, সেই স্বপ্নের সারথি দেশের মানুষ হবে, নাকি এটি নিয়ে অনেকেই সন্দিহানও হতে পারে? দেখুন, প্রশ্নটা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণেই। প্রথমত আমি যেভাবে দেখি, অর্থাৎ উন্নয়নের জায়গা থেকে যে যদি আমরা যেগুলো পড়ি, কৃষি অর্থনীতি পড়ি, সেই জায়গা থেকে যদি আমি দেখি, দেখেন কৃষি আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন জিডিপি, সেখানে কিন্তু কৃষির অবদান বছরের পর বছর কমে আসছে। অর্থাৎ আমার যদি 100 টাকা মোট দেশের আয় হয়, সেক্ষেত্রে কৃষির ভাগ পড়ে চলে গেছে, এখন এসছে প্রায় 12 একটু বেশি, 15-র নিচে এসছে। তার মানে মোট অবদান কিন্তু খুবই কম। কৃষির আর একটা কাঠামোগত সীমাবদ্ধতা হচ্ছে, কৃষিতে আপনি যত ইনপুট বাড়ান না কেন, একটা সময় পর্যন্ত এর প্রোডাক্টিভিটি বাড়বে না। এখন যদি এইটাকে মাথায় রেখে আমরা যদি খাল খনন কর্মসূচি এবং তার প্রেক্ষিতে যেমন মাথাপিছু আয় দ্বিগুণ করার প্রশ্নটা আমরা যদি বিবেচনা করি, যে খাল খনন কর্মসূচিকে যদি আমরা দেখি যে কৃষির একটা উপকরণ, অর্থাৎ ইরিগেশন, পানির সরবরাহটাকে নিশ্চিত করতে পারে, এই জায়গা থেকে যদি দেখি, তাহলে পানির আমাদের কিন্তু এটা স্পষ্ট করে মনে করতে হবে, দেখতে হবে যে কৃষিতে গত 30 বছরে ক্রমশ একটা বড় রকমের কাঠামোগত পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের মধ্যে আমার কিন্তু বীজ, আমার সার, আমার কীটনাশক, এইগুলোর মধ্যে কিন্তু একটা বাজার অর্থনীতির মধ্যে ঢুকে গেছে। এবং এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে যে পানি আসবে, তার কিন্তু একটা বিকল্প পানির উৎস ইতিমধ্যে আমরা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, এবং এর ফলে আমাদের কৃষির উৎপাদন কিন্তু বেড়েছে, ওভার টাইম কিন্তু অনেক পরিমাণ বেড়েছে। ফলে এইরকম একটা জায়গায় আপনি নতুন করে পানির সরবরাহ, যেটা মোটামুটি একরকমের নিশ্চিত ছিল, সেখানে আপনি প্রাকৃতিক উৎস থেকে সারফেস ওয়াটার ধরবেন, এটা একটা প্রতিবেশ বান্ধব একটা কর্মসূচি, টেকসই কর্মসূচি। কিন্তু এটা দিয়ে উৎপাদনশীলতার জায়গা থেকে কতটুকু কন্ট্রিবিউট করা যাবে, সেটা নিয়ে আমার বৈজ্ঞানিকভাবেই সেখানে নিয়ে প্রশ্ন তোলার একটা সুযোগ আছে। আমি বরং খাল খনন কর্মসূচিটাকে দেখি আসলে যতটা না অর্থনৈতিক কর্মসূচি, তার চেয়ে এটা একটা রাজনৈতিক কর্মসূচি, যে এটার মধ্য দিয়ে ক্ষমতাসীন দল সে আরও একটা গ্রামীণ জনপদের কাছে পৌঁছাতে যাচ্ছে, একটা বিপুল সংখ্যক মানুষকে সে আসলে মোবিলাইজ করার চেষ্টা করছে, এটা সেই জায়গাতে যাবে। ফলে অর্থনীতির জায়গা, আপনি যেমনটা বললেন যে আমাদের যে সমস্ত চাপগুলো রয়েছে, আমাদের অর্থনীতির নাজুক পরিস্থিতি অনেকগুলো কারণে, এর মধ্যে যেমন বৈদেশিক মুদ্রার উৎসের উপরে চাপ পড়বে, বিকজ আমাদের আমদানির বিল মেটাতে হবে। এইরকম জায়গাতে আমাদের কৃষির যে বর্তমান অবস্থা আছে, সেই বর্তমান অবস্থাতে মানুষের আয় দ্বিগুণ করার জন্য আসলে আমাদের জিডিপির অন্য যে সেক্টর, যেগুলো প্রবৃদ্ধিশীল সেক্টর, সেটা হচ্ছে আপনার শিল্পায়ন, সেটা আমার সার্ভিস সেক্টর, যার অবদান সবচেয়ে বেশি, সেই জায়গাতে আমার যেটাকে আমরা বলি যে মার্জিনাল রিটার্ন, অর্থাৎ যেখানে যত বিনিয়োগ করব সেই বিনিয়োগের মানে রিটার্নের হারটা তুলনামূলকভাবে অনেক বেশি। অর্থাৎ আমি মাথাপিছু আয় যদি দ্বিগুণ করতে চাই, তাহলে আমার ওই সব ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করতে হবে যে ক্ষেত্রগুলোতে আসলে আমার রিটার্নের পরিমাণটা অনেক বেশি। কৃষিতে উৎপাদন আমরা অনেক বিনিয়োগ করলেও কিন্তু একটা সময় পর্যন্ত এখান থেকে আমাদের আর মার্জিনাল রিটার্ন যেটা, সেটা কিন্তু কমতে থাকবে। ফলে এইটাকে আপাততভাবে আমি মনে করি যে এটা একটা পলিটিক্যাল একটা রেটরিক। অফকোর্স এটা একটা স্বপ্ন, আমরা অ্যাপ্রিশিয়েট করছি, নির্বাচনী ইশতেহারও বটে। হ্যাঁ, এটা অ্যাপ্রিশিয়েট করছি যে সে মোবিলাইজ করার চেষ্টা করছে, একটা পরিবেশ বান্ধব একটা কর্মসূচি নিচ্ছে, কিন্তু এটা দিয়েই যে আসলে মাথাপিছু আয় দ্বিগুণ করা সম্ভব হবে, এটা প্রমাণিত হবে। প্রধানমন্ত্রী আরেকটি বক্তব্যও দিয়েছেন সেখানে, আরেকটি প্রোগ্রামে, সেখানে বলছেন যে একটা গোষ্ঠী সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। আসলে কারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, এটা কি উনি বিরোধী দলকেই বুঝালেন? এখন রাজনীতিতে তাদের ভাষ্যগুলোর অনেক রকমের অর্থ দাঁড়ায়, লাইনের ভেতরেও আরও অনেকগুলো লাইন থাকে। নিশ্চিতভাবেই যারা আজকে বিএনপি, কিন্তু এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে তারা যে নির্বাচনী ইশতেহারগুলো দিয়েছে সে ব্যাপারে তারা যে আন্তরিক, সেটার অনেকগুলো প্রমাণ দেখছি। আমি ফ্যামিলি কার্ড
অর্থাৎ মানুষের যে বিপদাপন্ন বিরাট জনগোষ্ঠী আছে, দারিদ্র্যের সীমার নিচেই পড়ে গেছে, কোভিডের পরে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী, তাদেরকে রিচ আউট করা, তাদেরকে সাহায্য করার জন্য ফ্যামিলি কার্ড একটা খুবই প্রয়োজনীয় একটা পদক্ষেপ। একই রকমভাবে কৃষি কার্ড বা স্বাস্থ্য কার্ড, এগুলো আমি মনে করি যে মানুষের জন্য প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য এটা অবশ্যই দরকার। ফলে এই কর্মসূচির বিপরীতে তার যারা অন্যান্য দলগুলো আছে তাদের কাছে কিন্তু আমি অফার করার মতন কোনো বাস্তবসম্মত কোনো কর্মসূচি দেখছি না। ফলে তারা একটা নেতিবাচক প্রচারণার মধ্যে গেছে, অর্থাৎ একটা কর্মসূচির বিকল্প একটা কর্মসূচি না দিয়ে এই কর্মসূচিটার দুর্বলতা কি থাকতে পারে সেটা খোঁজার একটা চেষ্টা আমি দেখছি। ফলে এটা মানে প্রধানমন্ত্রীর এই বক্তব্য হয়তো খানিকটা ঠিকই, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পক্ষ এই কর্মসূচিটার দুর্বলতার কি আছে সেটা খোঁজার চেষ্টা করছে। সেটা আমরা খুঁজবো, আমরা নজরদারিতে রাখবো, কিন্তু এটার দুর্বলতা কি আছে। নিশ্চিতভাবে এখানে কিছু হয়তো দুর্বলতা থাকতে পারে, সেগুলো সংশোধনের জায়গা আছে, কিন্তু এইটার সমালোচনা করার চেয়ে আপনার কাছে কি বিকল্প আছে, আরো ভালো কি বিকল্প আছে, সেই বিকল্পটা উপস্থাপন করাটা বরং বিরোধী দল বা অন্য সকল পক্ষের জন্য বেশি জরুরি। জি, সামান্তা শারমিন, ধরেন সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধিতা করা, রাষ্ট্রপতি যখন ভাষণ দিবেন তখন লাল ফ্ল্যাগ প্ল্যাকার্ড দেখিয়ে ওয়াকআউট করা, আবার সেই রাষ্ট্রপতির ভাষণের উপরে 55 ঘন্টা সময় চাওয়া, এবং তখন বলা হচ্ছে যে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি শাহাবুদ্দিন সাহেবকে বক্তব্য নিয়ে বিরোধী দল আলোচনা করতে চায় না। তাহলে ভাষণ যখন দিলেন তখনও তো রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান হওয়ার কথা। ফলে এই বিরোধিতাগুলোই কি এক ধরনের জনবিভ্রান্তি আসলে আপনারা তৈরি করতে চাচ্ছেন যারা বিরোধী দল, যেটা এদেশের বিরোধী দল বরাবরই করে আসছে? না, আমি তো প্রথমেই সেটা বললাম যে আপনাকে একটা প্যারাডাইম শিফট ঘটেছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। বাংলাদেশের রাজনীতি আর কখনো রেটোরিক এবং আস্ফালন এবং চিৎকার চেঁচামেচি এইসবের মধ্যে আর যেতে চাইবে না, এগুলো মানুষ আর এখন পছন্দ করে না। সো আপনাকে অবশ্যই পলিসি ডিবেটে যেতে হবে। আপনি পলিসি ডিবেটের জায়গাও যদি দেখেন, আপনার মানে এখন যেহেতু সরকার গঠন হয়ে গেছে, নতুন রাষ্ট্রপতি নিয়োগের কিন্তু সময় চলে এসছে। সো সেটা কিন্তু তাদের করা উচিত। পলিসির জায়গা থেকেও পুরনো রাষ্ট্রপতি রেখে এক ধরনের বিরোধী দলকে উস্কানি দেওয়ার মতো ধরনের কার্যক্রম পরিচালনা করা, এটা আমার কাছে মনে হয় যে এটা মানে আমি প্রথমে এটা বলেছিলাম, মানে আমি প্রথম অধিবেশনের আগের দিনও বলেছিলাম যে এটা হচ্ছে বিরোধী দলকে এমন জায়গায় ঠেলে দেওয়া উচিত না যাতে তারা প্রথম অধিবেশনে মানে ওয়াকআউটের মতো কোনো কর্মসূচি পালন করতে বাধ্য হয়। মানে সরকারি দল উস্কানি দিচ্ছে এবং বিরোধী দল সেটাতে জেনে শুনে পা দিচ্ছে। এই রাষ্ট্রপতি আসলে বিএনপি রাষ্ট্রপতি তো না, এটা তো আমরা জানি, আমরা ফ্যাক্ট আকারেই জানি। এবং তারপরও এই রাষ্ট্রপতির পদে মানে একটা পদ তো আসলে শূন্য হয় যখন এই রাষ্ট্রপতির জায়গায়। এই রাষ্ট্রপতি গত 19 মাসে কি এমন করেছে যেটা বিএনপির বা যারা আওয়ামী বিরোধী যে গণ অভ্যুত্থানের শক্তিটা ছিল তাদের পারপাস সার্ভ করেনি? মানে 19 মাসের আলাপ আপনি যখন বলছেন, তার আগে কি ওনার জীবন ছিল না? উনি কি এই পোস্টে ছিলেন না? নিশ্চিতভাবে ছিল। একজন রাষ্ট্রপতিকে চাইলে জুলাই গণঅভ্যুত্থানে যা কিছু হয়েছে সেটা তিনি নিজের ক্ষমতা বলে বন্ধ করতে পারতেন না? সেনাপ্রধানও কিন্তু ছিলেন। হ্যাঁ, ছিলেন। এখন আমার কথা হচ্ছে যে সেনাপ্রধান তো অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছেন, আচ্ছা, তাই না? কিন্তু এই রাষ্ট্রপতি কি এমন কিছু বলেছে এই প্রথম এসে? মানে ধরেন বিএনপিকে একটা জায়গায় আসলে মানে বলতেই হবে যে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুর মুখ দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলের বর্ণনা দেওয়াতে পেরেছে, কিন্তু এটা আসলে বললাম না, এটার পারফরমেন্স। আপনি পারফরমেন্স আর পলিটিক্সকে এক করে দেখেন না, মানে আপনাকে এইখানে কোনো না কোনো জায়গায় এখানে একটা বার সেট করতে হবে। সো এই যে বিএনপি এক ধরনের পারফরমেন্স করছে, মানে বিরোধী দল আরেক ধরনের পারফরমেন্স করবে, ইট ডাজন্ট টেক আস এনিওয়্যার গুড। তার মানে নতুন রাষ্ট্রপতি নিয়োগ না হওয়া পর্যন্ত এই বিতর্ক সংসদে চলবেই। এই বিতর্কটাকে আসলে জিয়ে রাখার প্রয়োজনটা কোথায়? আপনি নতুন মন্ত্রিসভা করেছেন, নতুন সরকার গঠন করেছেন, আপনি প্রশাসক নিয়োগ করতে পারছেন, আপনি রাষ্ট্রপতির ব্যাপারে মানে অনড় থেকে যাচ্ছেন, এটা এক ধরনের গায়ে পড়ে। খুবই জরুরি প্রশ্ন রেজাল্ট করিম রানী, আপনি নতুন জেলা প্রশাসক কি বলে জেলা পরিষদের প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সব নিয়োগ করে ফেলতে পারছেন, কিন্তু রাষ্ট্রের 1 নম্বর লোকটা কেন আসলে বিএনপি নিয়োগ করছে? বিএনপির একটা পোস্ট তো একটা লোক তো ওখানে পজিট হয়, একজনকে তো আপনি এখানে পুনর্বাসনও করতে পারেন যদি খারাপ অর্থেই বলি। দেখেন এইটা ন্যারেটিভ, আপনি যেটা বলেন এটা ফ্যাক্ট না। এই সরকারে জামাত এবং এনসিবির লোক নেই। খলিল সাহেব যাকে প্রোটেক্ট করতে চাইছিল জামাত এবং এনসিবির, ফলে বিএনপি যা নিয়োগ দিচ্ছে সবই বিএনপির লোক নিয়োগ দিচ্ছে তা না। বিএনপি জাতীয় স্বার্থে প্রয়োজন মনে করে যেখানে যেখানে নিয়োগ দেওয়া দরকার লোক দিচ্ছে, ডেফিনেটলি নিজেদের লোক প্রায়োরিটি পাচ্ছে, এটা পায়। এটা পৃথিবীর সব দেশে নির্বাচিত শক্তি এসে তার লোকগুলোকে পদায়ন করে। শাহাবুদ্দিন সাহেব কি তাহলে এখন নিজেদের লোক? শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারটা আসতেছি, তার আগে আমি একটু রেসপন্স করি। এই
রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে আপনার আয়, সেটা কিন্তু শুধু কৃষি খাত থেকে হবে এমনটা বলা হচ্ছে না, সামষ্টিকভাবে বলা হচ্ছে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সেক্টর স্যার রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আপনার এই শিল্প খাত থেকে, সেই জন্যই 6 মাসের মধ্যে বন্ধ কলকারখানাগুলো চালু করার প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়। যদিও সরকারের কোনো কোনো মন্ত্রী বলেছে 6 মাসের মধ্যে সব বন্ধ কলকারখানা চালু হয়ে যাবে, এটা কথাটা বিশ্বাসযোগ্য হওয়া একটু মুশকিল। সব হয়তো আপনারা চালু করতে পারবেন না 6 মাসের মধ্যে, কিন্তু চালু করার একটা প্রক্রিয়ার মধ্যে আপনারা ঢুকতে পারবেন 6 মাসের মধ্যে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, বিরোধী যারা শক্তি রাজনীতি করে তারা পলিটিক্সের বাইরে, এই যে একটা পরিকল্পনার রাজনীতি, এই পরিকল্পনার অনেক দুর্বলতা থাকতে পারে, সেগুলো নিয়ে ক্রিটিক হইতে পারে, আলোচনা হইতে পারে। এর বিপরীতে তারা যে কিন্তু অফার করতেছে, একদম যে করতেছে তা না, সেটা অফার করছে কি, তারা ন্যারেটিভ অফার করছে। তারা কি অফার করছে? তারা প্রোপাগান্ডা অফার করছে। এই যে এত ভালো ভালো কথা বলি, কোনো লাভ নেই, সকালে ঘুম থেকে উঠবো দেবো কাট পিস বক্তব্য, 10,000 ফটো কাট ছড়ানো হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে এই যে প্রোপাগান্ডার ফল তারা 12 তারিখে পাইলো, এরপরে কোনো শিক্ষা নেই, একই জিনিস চালায় যাচ্ছে তারা। এখন আমি আসছি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে, এই যে একটা অর্থহীন বিতর্ক বিগত আমল থেকে শুরু হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু দায়িত্ব করার পালন করার কারণে বা রাষ্ট্রপতি হওয়ার কারণে কি বিএনপির 2টা লোক কম গুম হয়েছিল, বা খালেদা জিয়ার বিরুদ্ধে বিষোদ্গার কম উৎপাদন করা হয়েছিল, বা 2টা মামলা কম হয়েছিল? তো কিছুই তো হয়নি। তাহলে চুপ্পুর সাথে বিএনপির রাজনীতির সম্পর্কটা কোথায়? চুপ্পুর সাথে বিএনপির রাজনীতির সম্পর্ক হলো, চুপ্পু একটা প্রতিষ্ঠান আকারে, চুপ্পুর যে সামান্ত একদম রাইটলি বলে, চুপ্পুর একটা অতীত আছে, একজন ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নেতা, তারপরে হাসিনাকে পায়ে ধরে কদমবুসি করা, তারপরে এখন সে জুলাই গণঅভ্যুত্থানের ন্যারেটিভ সংসদে পাঠ করছে। এই সবগুলো রোল যদি আপনি দেখেন, একই ব্যক্তির মাল্টি রোল নেই। আপনি আপনার বাবার সন্তান, আপনার স্ত্রীর হাজব্যান্ড, আপনার ছেলের বাবা, চুপ্পুর ব্যাপারটাই সেরকম। এবং কিন্তু যারা একটা ইডিওসেন্ট্রিক রাজনীতি করে, একটা কাল্ট ভিত্তিক রাজনীতি করে, ব্যক্তি পূজার রাজনীতি করে, তাদের কাছে একটা ব্যক্তি গুরুত্বপূর্ণ, চুপ্পু গুরুত্বপূর্ণ। চুপ্পু গুরুত্বপূর্ণ না তো। চুপ্পু বাংলাদেশ, ওখানে আপনি আমি যে কোনো একজন বসলে একই রোল প্লে করতাম। কারণ হলো এটা একটা ধারাবাহিকতা এবং রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য। তার মানে কি উনি থেকে যেতে পারেন এরকম কোন ইঙ্গিত না, দিচ্ছেন? থেকে যাওয়া না যাওয়ার ব্যাপার না, রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য উনি একটা প্রাতিষ্ঠানিক ফাংশনাল ডিউটি পালন করছে। ওনার অতীত আমরা জানি, ওনার বর্তমান আমরা দেখছি। ফলে এটার সাথে চুপ্পু প্রতি হঠাৎ করে বিএনপির দরদ উঠলে উঠছে, এটার কোনো সম্পর্ক নেই। চুপ্পু এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় চুপ্পুকে রাখার ব্যাপারে বিএনপি এবং অন্যদের অবস্থান মুখোমুখি ছিল। এখন অন্যদের অনেক দাবি বিএনপি মানে নেই তা না, মানছে তো, মানাটা স্বাভাবিক। কিন্তু চুপ্পুর ব্যাপারটা যেটা হচ্ছে, মানে রাষ্ট্রপতির ভূমিকাটা এখানে বিএনপির কাছে ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকা না, একটা প্রতিষ্ঠানের ভূমিকা। এবং এই প্রতিষ্ঠানের ভূমিকাটা বাংলাদেশের স্ট্যাবিলিটির জন্য জরুরি। সরকার মাত্র গঠন হয়েছে 1 মাস, ফলে স্ট্যাবিলিটির জন্য সরকারের কতগুলি স্টেপ আছে, সরকারের কতগুলো ধারাবাহিক কর্মসূচি আছে। কর্মসূচির মধ্যে এখন প্রশাসন নিয়োগ দিচ্ছে তারা, একই সাথে তারা তো দ্রুত স্থানীয় নির্বাচনের আয়োজন করছে। রেজাউল করিম, আপনি একটু আগে এই কি বলে বিভিন্ন জেলা প্রশাসক, তারপরে সিটি কর্পোরেশনের প্রশাসক, সেগুলো দেওয়া হচ্ছে। আমার খুব স্পষ্ট করে মনে আছে, অন্তর্বর্তী সরকার যখন ঢাকায় দক্ষিণে একজন প্রশাসক দেওয়ার চেষ্টা করলো, বা ঢাকা উত্তর দক্ষিণে, সেটির জন্য এখনকার মন্ত্রীও তিনি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, তারা প্রতিবাদ করলেন, বিএনপি সেই প্রতিবাদ করলো। এখন এবং যাদেরকে এই প্রশাসক দেওয়া হচ্ছে নির্বাচিত সরকার, সেটি নিয়ে বিবিসি নিউজ করছে এটি বিএনপি নেতাদের এক ধরনের পুনর্বাসন প্রকল্প কিনা। এটাকে কিভাবে দেখেন আসলে? প্রশাসক কেন দিতে হচ্ছে? শুধু না, বিএনপির বিভিন্ন পদ পদবিতে, মানে বিভিন্ন পোস্টে, সরকারের পোস্টে নিজেদের লোক দিবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু সেটা রাজনৈতিক লোক দিবে নাকি প্রশাসন থেকে এনে দিবে? মানে এটা তো ক্যাডার সার্ভিস থেকেও দেওয়া যেত। ক্যাডার সার্ভিস থেকে তো, এটা তো রাজনৈতিক সরকার, রাজনৈতিক দলের সরকার, তার দলের লোকজন আছে, এবং এখানে যাদেরকে দেওয়া হচ্ছে তারা সবাই পলিটিশিয়ান, জনপ্রতিনিধি। তো ফলে তাদের দেওয়ার মধ্যে তো কোনো সমস্যা নেই। সমস্যা হলো তারা প্রপারলি দায়িত্বটা পালন করছে কিনা, সেটা আপনার দেখা, সেখানে কোনো অনিয়ম করছে কিনা, সেখানে জনগণের সেবা বিঘ্নিত হচ্ছে কিনা, সেগুলো। বাকিগুলো ন্যারেটিভ। ইশরাক হোসেনের কথা বলছেন, তো ইশরাক হোসেনকে তো আদালত রায় দিচ্ছিল, তারপর তারা বসতে দেন নাই কেন আপনারা? এবং তার সাথে যে আচরণ করছেন, তাকে ক্ষমতা লোভী মেয়র হইতে চায় বইলা তার চরিত্র হনন করার জন্য যা যা সম্ভব সবই তো করা হয়েছে। এখন তো এগুলো বের হচ্ছে তাদের ব্যাপারগুলো। দেখেন, এইখানে একটা গুরুত্বপূর্ণ আলাপ আসছে, সেটা হলো যে এই যে জুলাই সনদ এবং এই পুরা মানে প্রকল্পটা নিয়ে, এইটা জুলাই সনদ একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এবং বিএনপি এটা স্বাক্ষর করেছে।
আমরা বারবার বলেছি বিএনপি যেভাবে স্বাক্ষর করেছে সেইভাবেই তার ইস্তেহার প্রণয়ন করেছে, মানে উইথ নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট কিন্তু জামাতও দিছিল, কিন্তু ইলেকশনের আগে ন্যারেটিভ কী ছিল, আমাদের প্রত্যেকটা আলোচনায় ন্যারেটিভ এবং ফ্যাক্ট আলাদা করতে হবে, নাহলে আমরা আলোচনা ধরতে পারবো না। নোট অফ ডিসেন্ট মানেই হলো বিএনপি, বিএনপি মানেই হলো সংস্কার বিরোধী। বিএনপি সংস্কারের চেয়ে অনেক বড় প্রকল্প নিয়ে আগাচ্ছে, সেটা হলো দেশ পুনর্গঠন করা, সংস্কারে হবে না। যেমন ধরেন আমি বারবার যে উদাহরণটা দিই, বাংলাদেশে কৃষি সংস্কার লাগবে, কৃষি সংস্কার কমিশনই হয়নি, তা আপনি এটা করবেন না, হাত দিবেন না? তার মানে সংস্কার এই যে তাবিজ তত্ত্বাবধায়ক সরকার বানাইছে 84টা, এর বাইরে কি আর কোনো সংস্কার দরকার নেই? তার মানে সংস্কারের এই এজেন্ডাটাকে যারা নিজেদের একমাত্র রাজনৈতিক লাইফলাইন মনে করতেছে, তার মানে তাদের আর কোনো পলিটিক্স নাই, থাকলে এটা করতো না, 1 নাম্বার। 2 নাম্বার হইল এইটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, নট লিগ্যাল এন্টিটি। সরকার কি অধ্যাদেশ জারি করছে না জারি করছে এটা দেখার তো দরকার নেই বিএনপির, কারণ বিএনপি জনগণের সাথে কমিটেড। জনগণের এই কমিটমেন্ট বিএনপি পালন করতেছে কি না সেটা জনগণ দেখবে, ওই অনুযায়ী জনগণ বিচার করবে। সরকারের বিশেষজ্ঞ নিউ ইয়র্ক থেকে আইসা একটা এসি করে বৈশা এরকম একটা ফর্মুলা দিয়ে দিল, এবং তাতে করেই যদি দেশের ভাগ্যের উন্নয়ন হয়ে যেত, তাহলে 18 বছর এই কেওয়াটিক 18 মাসের এই কেওয়াটিক সিচুয়েশন আমাদের মোকাবেলা করতে একদম হতো না। বিনীত জিজ্ঞাসা, ধরেন আপনি বলছেন সংস্কারের চেয়েও আরেক ধাপে গিয়ে পুনর্গঠন করবেন, তাহলে এই প্রশাসক বসানোর ক্ষেত্রে কেন আপনার দলীয় লোক দলীয় নেতাদেরই বসাতে হবে? কেন আপনি বিশেষজ্ঞ পেশাজীবী, আমি সবই সরকারি আমলার কথাই শুধু বলছি না, কেন তাদেরকে বসাচ্ছেন না? তারা তো অলরেডি দায়িত্বে আছে। এখানে পলিটিশিয়ানদেরকে হেল্প করে কারা? যারা রাষ্ট্রের আমলা হিসেবে কাজ করে, তারা তো অনেক অভিজ্ঞ, মানে তারাই তো হেল্প এই করে। প্রক্রিয়াটা তো আগেও ছিল। হ্যাঁ, আগে ছিল, এবং আগের তফাৎটা কি ছিল? আগে একটা গণতন্ত্রহীন অবস্থা ছিল, এখন একটা জনগণের জবাবদিহিতার মধ্যে আছেন। আমি যেটা আগেই বললাম, তাহলে কি জামাত এবং এনসিপির থেকে ধরে ধরে আইনা লোক বসালে এটা ইনসাফ হইতো, মানে এটা নিরপেক্ষতা হইতো? এই জন্যই তো বাংলাদেশের নিরপেক্ষতার সংজ্ঞা 5 তারিখে পাল্টাই গেছে। আপনি জামাতের পক্ষে থাকলেই শুধুমাত্র নিরপেক্ষ, অন্য কোনো দিয়ে গেলে আপনার নিরপেক্ষতা থাকবে না। শোনেন, প্রবলেম হল তো আরেকটা যেই আলোচনা করছিলাম, তাহলে এবার গেল জুলাই সনদের এটা, এবার আপনার সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আপনারা আলাপ তুলছেন। সংবিধান সংস্কার পরিষদের আলাপ তোলার রেওয়াজই তো আপনি জানেন না, কিভাবে আলাপটা তুলতে হয়। আলাপটা তুলতে হয় একটা কনস্টিটিউশনাল এথিক্সের মধ্যে থেকে, এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে থেকে, বা কোনো একটা অ্যানার্কিস্ট ইডিওলজিক্যাল পজিশনের মধ্যে থেকে গণতন্ত্র ক্লেম করলে সেটা গণতন্ত্র হয় না। গণতন্ত্রের জন্য পার্লামেন্টের সভারেন্টির কথাটা যে বলা হয়, এটা কেন বলা হয়? এটা জনগণ নির্বাচিত করে। জনগণের সভারেন্টি যদি আপনি মানেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে পার্লামেন্ট সভারেন। এখন পার্লামেন্টের সদস্যকে জনগণ সমস্ত বিষয়ে আইন করার এখতিয়ার দিয়ে নির্বাচিত করে একজন পার্লামেন্ট মেম্বারকে, আর গণভোট একটা বিষয়ের উপর নির্বাচিত হয়েছে, এটা 60% না, 100% ম্যান্ডেট থাকলেও সেটা পার্লামেন্টের ক্ষমতার চেয়ে সুপারসিড করে না, কম। এটা কাণ্ডজ্ঞানে বোঝা যাবে। কিন্তু আপনি এই গণভোট বিরোধী বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে, এই যে ন্যারেটিভ বাজারে ছাড়ছেন, এটা তো বেশি দিন বাঁচবে না এই ন্যারেটিভ। গণভোটের রায়ের আগেই জুলাই সনদের ব্যাপারে বিএনপি স্বাক্ষর করেছে, টিপ টিপ বৃষ্টিতে আপনারাও করছেন, শুধু এনসিপি বাদে। তাহলে এটা পলিটিক্যাল কমিটমেন্ট বিএনপি পলিটিক্যাল কমিটমেন্ট, তার পলিটিক্যাল আপনার যে জনগণের সাথে যেভাবে সে ওয়াদা করছে এবং যেভাবে সে ইস্তেহার প্রণয়ন করছে, এর মধ্যে আপনি কোনো অসামঞ্জস্য দেখাইতে পারবেন। আপনি দেখাইতে পারেন বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ওই যে টিপ টিপ বৃষ্টিতে আমরা অতিথি ছিলাম, সেইটা এবং তার যে ইস্তেহার, এটার মধ্যে যদি কোনো অসামঞ্জস্য দেখাইতে পারেন, কথা বলা সাইডা দিব, কোনো অসামঞ্জস্য নাই। তার মানে তারপরে এখন এই প্রোপাগান্ডা কেন? এখন এই প্রোপাগান্ডা কারণ হলো আপনার বেসিক্যালি কোনো রাজনীতি নেই। আপনাকে তো অফার করতে পারতে হবে, আপনার তো বেটার, আপনার পলিসির বিরুদ্ধে আপনার তো পলিসি থাকতে হবে না। আপনি পাইছেন নিছেন প্রোপাগান্ডার পথ, এবং প্রোপাগান্ডার পথের একটা রেজাল্ট আপনি 12 তারিখে পাইছেন, আগামী দিনে আরো পাইতে থাকবেন, অসুবিধা নেই। সামান্ত ইসলাম, এই যে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে সরকার ফাংশনাল করার চেষ্টা করছে, ধারণা করা হচ্ছে নির্বাচনে দেওয়া হবে, সেটাকে কিভাবে দেখেন? এবং আসলে কি বিরোধী দলের কাছে রাজনীতি করার কোনো উপকরণ নাই? বিএনপির এই বিশাল মেজরিটি 212 আসন, আরও 2-3টা আসনে নির্বাচন বাকি, তার বিপরীতে সেজন্য আপনাদেরকে প্রোপাগান্ডার পথ বেছে নিতে হচ্ছে, যেটা রেজাউল করিম রনি বলছিলেন। মানে এটাই তো একটা প্রোপাগান্ডা। মানে আপনি বিরোধীতে যে কোনো কথা বললে আপনি একটা প্রোপাগান্ডার কাতারে ফেলে দিচ্ছেন, এটা কি প্রোপাগান্ডা না? রনি ভাই আরেকটা প্রোপাগান্ডা করছে, মানে ন্যারেটিভ করছে একটু আগে, তা আমি এটা একটু ধরায় দিই, যে পলিটিশিয়ানরা জনপ্রতিনিধি কিনা। জনপ্রতিনিধি তো নির্বাচিত হইলে জনপ্রতিনিধি হয়, পলিটিশিয়ানরা তো যে কোনো সুবিধার কারণেও পলিটিক্স করতে পারে, যে কেউ পলিটিক্স করতে পারে, এটা তো সবার জন্য ওপেন। এটা তো প্রোপাগান্ডা, এটা তো ন্যারেটিভ। এবং আমলারা কেন পলিটিশিয়ানদের হেল্প করবে? এটা তো লজিক নাই কোনো। আমলারা হচ্ছে তার নির্দিষ্ট কার্যপরিধি আছে, তার জেডি আছে,
তার যেই কারণে তাকে নিয়োগ করা হয়েছে সেই কাজটা উনি করবেন, ওনার যে বস তাকে উনি সাহায্য করবেন। ওনার কাজ তো পলিটিশিয়ানদের হেল্প করা না, এটা তো ন্যারেটিভ। তো আমার কাছে মনে হয় যে আমরা ঠিক আছে, আমাদের সোসাইটিতে নানান ধরনের আলাপ হচ্ছে, কারো কারো ট্রমাও থাকতে পারে এই নিয়ে। আমিও বলেছি যে আসলে আমাদের একটা ট্রমাটাইজ, বট বাহিনীর আক্রমণ আমরা প্রত্যেকে একটু ট্রমাটাইজ, কিন্তু ট্রমা থেকে তো আসলে ভালো আর্গুমেন্ট আসে না, এগুলো কিন্তু আর্গুমেন্টটা অনেক ফলস আছে, মানে ফ্যালাসি আছে। আর বিরোধিতাকে প্রোপাগান্ডা হিসেবে দেখাটা এটা বন্ধ করতে হবে। যেমন ধরেন আজকে একটা প্রোপাগান্ডা, একটা ন্যারেটিভ আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, মানে এই বিরোধিতা, মানে এই যে এটাকে আবেগ বলেছেন উনি, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। তাহলে ন্যাশনালিজম কি, জাতীয়তাবাদ জিনিসটা কি? জাতীয়তাবাদ কি কেবল আবেগ? আমিও এটাই জানতে চাচ্ছি, জাতীয়তাবাদ কি আবেগ না আইন? মানে একটা জাতীয়তাবাদী দলের একজন স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন যে এটা আবেগ, মানে এটা আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, ওনার দলের নাম হচ্ছে জাতীয়তাবাদী দল। এখন বিষয়টা হচ্ছে যে আবেগ অবশ্যই থাকবে, আবেগটাকে মানবিক মর্যাদা, সাম্য ইত্যাদির কাতারে আপনি মর্যাদাপূর্ণ রাষ্ট্র করার জন্য এটাকে আপনি সামাজিক চুক্তির আদলে এটা আপনি আইন করবেন। আইন তো এভাবেই হয়, আপনার সাথে আমার বোঝাপড়া সেটা তো লিখিত থাকতে হবে। ওরাল ট্র্যাডিশন আরও বেটার, যেটা আমাদের আবহমান কালে চলে আসছে, আপনি তো সেটা প্র্যাকটিস করতে পারছি না আমরা এখন। কিন্তু আমাদের এই জন্য লিখিত চুক্তি, সামাজিক চুক্তি, রাষ্ট্রীয় চুক্তি, আইনি যে ফরম্যাট সেখানে আমাদের যেতে হয়। এটা নিয়ে যদি আপত্তি থাকে তাহলে একটা আর্গুমেন্ট, কিন্তু এইটাকে আপনি সব কিছুর উপরে সুপারসিড করছেন। ওই যে যেটা বললাম, এটা দেখেন যে এটা উনি কিন্তু লজিক্যাল কনসিস্টেন্সি মেনটেন করছেন। উনি মানে শুধুমাত্র দলে থেকে এটা হবে না আর কি, কারণ ন্যাশনালিস্ট পার্টি করে আপনি আবেগকে বা ওই জায়গাটা আপনি পারবেন না। কিন্তু এখানে দেখেন যে উনি কিন্তু বলেছেন যে কি বলে, আরে সালাউদ্দিন সাহেব উনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি এই জনগণের যে সার্বভৌমত্ব এবং সেটা হচ্ছে পার্লামেন্ট, জনগণের সার্বভৌমত্ব পার্লামেন্টই সকল কিছু ডিসাইড হবে। এবং উনি ওনার লজিক্যাল কনসিস্টেন্সি উনি ঠিকই মেনটেন করে চলেছেন, এবং উনি আসলে আইনকেই সর্বোচ্চ পর্যায়ে দেখতে চান। কিন্তু মানুষের যে বোঝাপড়া, মানুষের যে মানে আদার যে তার পলিটিক্সের যে পলিটিক্যাল বোঝাপড়া, ওইটাকে উনি আর গ্রহণযোগ্য মনে করবেন না। সেটাই কি আবেগ নাকি? না, সেটা তো আবেগের সাথেও তো অনেক কিছু আছে, আপনার সামাজিক বোঝাপড়া, আপনার রাষ্ট্রের বোঝাপড়া অনেক কিছু আছে, এবং সেটার সাথে কিভাবে আমরা এই পর্যন্ত আসলাম। ধরেন বিএনপি আজকে, না আমি তো আসলে বিএনপিকে আমি কংগ্রাচুলেট করব যে ওনারা 2/3 মেজরিটি পেয়েছেন, কিন্তু এটা কিন্তু 2/3 মানে সব কিছুর 2/3, আপনার দায়েরও 2/3, আপনি যা কিছু করবেন সব কিছুর আপনার 2/3ই আসবে। কিন্তু 2/3 যেই হ্যারমটা আপনি দেখাচ্ছেন, এটা মানুষের অবদান এবং তার যে ত্যাগ এটার উপর দিয়ে এসেছে, এটা স্বীকার করতে গেলে কি ছোট হয়ে যাওয়া লাগবে আমাদের? না, কোনোভাবেই নিশ্চয় না। প্রফেসর মারুফ, আমরা স্থানীয় সরকারের প্রশাসকদের কথা বলছিলাম, আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রশাসক চেঞ্জ হচ্ছে। এখন আমাদের এখানে সরকার বদল হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা বদল হন, প্রো ভাইস চ্যান্সেলররা বদল হন, এবং ওই দলের প্রতি আনুগত্যশীল লোকজনদেরকে আনা হয়। আমাদের প্রশ্নটা হচ্ছে, ধরেন বিএনপি করাই সবচেয়ে ভালো যে মানুষটি, ভালো যে শিক্ষকটি, যিনি ভালো প্রশাসকও হবেন, ভালো একাডেমিশিয়ানও ছিলেন, তাদেরকে আনা হচ্ছে নাকি অন্য কোনো আনুগত্য দেখা হচ্ছে? জি, ধন্যবাদ। আমি প্রথমত স্থানীয় সরকার প্রসঙ্গটাও একটু ছুঁয়ে যেতে চাই যে স্থানীয় সরকারের মূল ব্যাপারটা কি। স্থানীয় সরকার আমাদের দরকার কেন? এটা কিন্তু ঢাকার অফিসের একটা এক্সটেনশন না। স্থানীয় সরকার একটা আইন দ্বারা তৈরি করা স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের মূল শক্তিটা হচ্ছে সে জনগণকে প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ সে ওই স্থানীয় ওই অঞ্চলের মানুষের কাছে সে দায়বদ্ধ থাকবে, এবং সেই দায়বদ্ধতা নিরূপণের মূল পন্থাটা হচ্ছে নির্বাচন। ফলে যদি আমরা নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে না কাজ করতে দেই, তাহলে আসলে এর কার্যকারিতাটা থাকে না। ফলে এই উপর থেকে চাপিয়ে দেওয়া যে প্রশাসন, এটা একটা পুরনো রাজনৈতিক সংস্কৃতি, এবং এটা যে কাজ করেনি তার বহু প্রমাণ, বহু গবেষণা ইতিমধ্যে রয়ে গেছে। এবং এটা আসলে আমরা দেখেছি দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ইতিহাসে সমস্ত রেজিমগুলা স্থানীয় সরকারকে তাদের এক্সট্র্যাক্ট করার জন্য, রিসোর্স এক্সট্র্যাক্ট করার জন্য একটা মাধ্যম হিসেবে নিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাদের দলীয় যে সংগঠন, সেই সংগঠনের বিস্তৃতি এবং সমর্থন জোগাড় করার একটা মাধ্যম হিসেবে নিয়েছেন। কিন্তু জনগণের যে প্রয়োজন,
স্থানীয় মানুষের জন্য যে সেবা দেওয়া দরকার সেই সেবার জায়গাতে আন্তরিকতাটা তারা দেখাননি। কারণ বিকেন্দ্রীকরণটা হচ্ছে এটার প্রথম শর্ত। তো যখন আপনি উপর থেকে কাউকে চাপিয়ে দিচ্ছেন তখন ওই বিকেন্দ্রীকরণের শর্তটাই প্রথমত আপনি ভেঙে ফেলছেন, ধ্বংস হয়ে যায়। ফলে এটা আসলে প্রপারলি কাজ করার কথা না এই প্রশাসক দিয়ে। আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আমি যেটা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের অবশ্যই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হবে তার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে আইন আছে। এই আইনের একটা ছোট ফোকর দিয়ে কিন্তু এখনকার নিয়োগগুলো হচ্ছে। সেই নিয়োগগুলো হচ্ছে কিসের ভিত্তিতে? অর্থাৎ আমাদের কাছে চাহিদা ছিল বা আমাদের কাছে এটা দাবি ছিল যে এই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে এই সমস্ত পদে যারা আসবেন তাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকবে সেগুলো স্বচ্ছ থাকবে। কোন দল করেন পেছনে এটা আমরা দেখছি না, কিন্তু ওনাকে আমরা কোন কোন ভিত্তিতে কোন কোন মানদণ্ডের ভিত্তিতে আমি তাকে মনে করছি যে তিনি যোগ্য, এক্স যোগ্য না ওয়াই যোগ্য। তো আমরা যাদেরকে সামনে এসে দেখছি তারা কেউ ভালো পারফর্ম করতে পারবেন কি পারবেন না সেটা তো অনেক পরের প্রশ্ন, কিন্তু প্রথমত নিয়োগ দানের যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে যে এখানে আসলে আবারও দেখা গেল যে আগের মতন ওই দলীয় যারা নেতা আমরা যাদেরকে দেখছি তারা সবাই দলের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের দলের এক ধরনের নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং তাদের প্রসঙ্গে কথা হচ্ছিল, এবং যখনই একেবারে সরাসরি দলের নেতা তাকে আমরা ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিচ্ছি তাহলে সেক্ষেত্রে সে বা তিনি আমাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে যে একটা বস্তুনিষ্ঠ অবস্থান গ্রহণ করবেন, একাডেমিক মান উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করতে পারবেন দল নিরপেক্ষভাবে, সেটা আশা করাটা তো খুব কঠিন ব্যাপার হবে। এই পদ্ধতিটা নিয়ে আসলে মূল প্রশ্নটা থাকা দরকার। রেজাউল করিম রনি, আমরা এই ঈদের ছুটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা উদ্বেগের ব্যাপার বরাবরই হয়। আমরা গতকালকে উত্তরার ঘটনা আমরা বিশ্বাস করতে চাই এটা বিচ্ছিন্ন ঘটনা, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী মানে উনি শুধু দেখতে শুনতে স্মার্ট না, উনি পলিটিক্যালিও খুবই পাওয়ারফুল। ফলে এই ধরনের মবের ঘটনা এই সরকারের সময় ঘটলো, এইটা কিভাবে দেখছেন? দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন যারা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন তারা সোনা দানা থাকলে সেটা থানায় জমা দিয়ে যান। এইটাও একটা নেতিবাচক বার্তা দিতে পারে কিনা যেটা বিরোধীদেরকে ন্যারেটিভ তৈরিতে সহায়তা করবে? অবশ্যই দিতে পারে। আমি আপনার এটা রেসপন্স করার আগে একটু বলি, আমি কিন্তু অনেক আগে ঘোষণা দিছি আমরা একটা পোস্ট ন্যারেটিভ যুগে আছি। ফলে আমি কোনোভাবেই ন্যারেটিভ তৈরি করি নাই, বরং আমার তথ্যটাকে যেটা আমি মিন করি নাই সেটাকে মেনুভারিং করে একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করলো এখানে সামান্তা। সেটা হলো আমি বলছি জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরেই তো বিএনপি প্রশাসন বসানোর এখতিয়ার লাভ করেছে। যাদেরকে বসিয়েছে তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, এটা তো আমি বলিনি। আমি বলেছিলাম যে বিএনপি নির্বাচিত জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে সরকার গঠন করার ফলে একদম 2 মিনিট সময়, ফলে এটা একটা। আরেকটা হলো যে ধরেন এখানে কনস্টিটিউশনের নানা রকম ইন্টারপ্রিটেশন দিচ্ছে, কিন্তু কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন এইটা এবং কনস্টিটিউশনের একটা সংস্কার, সংবিধান সংস্কার সভা করলেই দেশ বিশাল এগিয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। কারণ সংবিধান পরিবর্তন হাসিনাও করছে, এর আগেও বহুবার হয়েছে। আমাদের দেখতে হবে সংবিধান পরিবর্তনের এই কনসিকুয়েন্স জাতীয় জীবনে কি তৈরি করে, গণতন্ত্রকে শক্তিশালী করে না দুর্বল করে। ফলে সংবিধান পরিবর্তনের উপর জাতির ভাগ্য নির্ভর করে না, নির্ভর করে সংবিধান পরিবর্তনের উদ্দেশ্যের উপরে। উত্তরার ঘটনা শুধু এটা না, বাংলাদেশের এন্টায়ার আপনার আইন শৃঙ্খলা রক্ষার অবস্থার ব্যাপক রকম উন্নতি দরকার। শুধু এই ঢাকার ডিএমপির কমিশনের বক্তব্য না বা ঈদের সময়ের কারণে না, কারণ হইল আমরা দীর্ঘ 18 মাসে যে অস্থিতিশীলতার মধ্যে আছি এটা থেকে বের হওয়ার জন্য অলরেডি একটা অভিযান চলতেছে এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অপরাধীদেরকে ঢাকার বাইরে থেকে তাদেরকে ধরা হয়েছে। আমরা আশা করব এটা দলমত নির্বিশেষে অপরাধীদেরকে ভালোভাবে চিহ্নিত করা, অস্ত্রগুলো উদ্ধার করা যেগুলো বিগত সময়ে খোয়া গেছে। আরেকটা হলো যে ডিএমপি কমিশনার এবং পুলিশ, দেখেন সরকার যায় সরকার আসে, পুলিশ একই রকম থেকে যায়। এই জায়গার থেকে পুলিশকে বের হইতে হবে। পুলিশের তো এটা মানে থানায় যদি যার জমা দিয়ে রাখতে হয় তাহলে তো বাসাবাড়িও কি থানায় দিয়ে আসবে নাকি? এটা তো কোনো কথা হইতে পারে না। ডেফিনেটলি সরকারকে খুবই স্ট্রংলি জনগণের এই আশা পূরণ করতে হবে। আরেকটা জিনিস রেসপন্স করি, বাংলাদেশি জাতীয়তাবাদ, হ্যাঁ জাতীয়তাবাদ একটা আবেগ কিনা? নো, জাতীয়তাবাদ একটা দর্শন। দর্শন আবেগ দিয়ে চলে না। এবং জিয়া রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদ একটা সার্বিক জাতীয়তাবাদ, এটা কোনো ট্রাইবাল ন্যাশনালিজম না। বাংলাদেশের মানুষ একদম সময় নাই। সামান্তা, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঈদের ছুটিতে নিরাপত্তা, জননিরাপত্তার ইস্যু, এগুলো কিভাবে দেখছেন? পরিস্থিতির উন্নতি হলো, মবের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান খুবই কঠোর ছিল। আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর রিফর্ম প্রয়োজন। এটা আমি আগেও বলেছিলাম। শিক্ষা কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী রিফর্ম করার জন্য কি করা যায়, স্থানীয় সরকার ইলেকশনের ব্যাপারে স্থানীয় সরকার কমিশন করা হয়েছিল আগেরবারও,
এবং সেটার ইমপ্লিমেন্টেশন কিভাবে করবে ওই রিপোর্টগুলো আসলে হাওয়া হয়ে গেছে। এটার মানে অতীতে অনেক টাস্ক ফোর্স ছিল, ওগুলা রিপোর্টের যা অবস্থা হয়েছে এবারও মনে হচ্ছে তাই হতে যাচ্ছে। কিন্তু ওই কমিশনগুলো আসলে দল হিসেবে বিএনপির সাথে বসেছিল কনসাল্ট করার জন্য, এটার মেরিটটা আসলে রাখা উচিত, নাহলে কিন্তু ওই যে পলিটিক্যাল দল হিসেবে তার যে রেসপন্সিবিলিটি নেওয়া এই জিনিসটা আসলে হারিয়ে যেতে শুরু করে। তারা যেহেতু বসেছিল, ওই রিপোর্টের যদি তার ক্রিটিকও থাকে, তার সংসদে আলাপ আলোচনা করে এটার কতটুকু ইমপ্লিমেন্টেশন করা যায় এটা করা উচিত। আপনি এভাবে মানে বিচ্ছিন্নভাবে, এগুলো তো খুবই বাজে রকমের মন্তব্য, যে আপনি মানে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, যে আপনি সোনাদানা থানায় রেখে যান। আপনার প্রত্যেকটা বাসাকে নিরাপদ করতে হবে, আপনি সেখানে বড় বড় প্রত্যেকটা মানুষকে নিরাপদ করতে হবে, সেটা তার কোন রুম এটা নিয়ে আর আলাপ করার কোনো অপেক্ষা রাখে না। এবং আজ তো মার্কেট লুট হয়ে যাচ্ছে, সেইখানে আসলে আমাদের মানে আমরা যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দিকে ব্যস্ত দেখি, তাহলে এটা আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই গ্রেভ ডেঞ্জারের মধ্যে আমরা আছি। এবং এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে উত্তরণ হতে হলে আমাদের একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করার অভ্যাস করতে হবে, এবং যেই কমিশন রিপোর্টগুলো এসেছে এই রিপোর্টগুলো ইমপ্লিমেন্টেশন কতটুকু করতে পারি আমরা, কতটুকু যৌক্তিক, সেটার ব্যাপারে একটা সিরিয়াস সিদ্ধান্ত নিতে হবে। প্রফেসর মারুফ, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ধরেন মানুষের এই উদ্বেগ এবং দায়িত্বশীলদের কথাবার্তার জায়গা, এই জায়গাটাই কোনো পরিবর্তন দেখছেন নাকি মানে মানুষ পুলিশ কমিশনার হইলে বা আইজিপি হইলে বা একটা জায়গায় গেলে এরকম কথাবার্তা বলতে পারে? এটা খুব দুর্ভাগ্যজনক যে আসলে এরকম কথাবার্তা শুনতে হচ্ছে। কিন্তু শোনার আপনারা যদি মূল জায়গাটা একটু দেখেন, যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের পুলিশ অর্থাৎ তার যে স্থানীয় পর্যায়ের ইউনিট সেটা হচ্ছে থানার সঙ্গে কিন্তু ক্ষমতাসীন দলের যে স্থানীয় নেতা সে ওখানে কিন্তু ব্রোকার কিংবা দালালের কাজ করে, এবং যিনি আসলে তার উপর মহল অর্থাৎ এমপির সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করেন। ফলে এই এমপি মাঝখানের স্থানীয় নেতা প্লাস পুলিশের ওসি, এই যে নেক্সাসটা টিকে আছে, এই টিকে থাকার কারণে কিন্তু যে মূল অপরাধী তাকে ধরা হয় না, আর যে অপরাধী না তাকে মামলার মধ্যে জড়ানো হয়। ফলে এই সংকটটা যদি আমরা না অ্যাড্রেস করতে পারি, সংসদে দাঁড়িয়ে বিরাট বিরাট বক্তৃতা দিয়ে কিন্তু হবে না। মানে পুরো রাষ্ট্রের যে বৈধতা, সেই বৈধতাটাই কিন্তু সংকটের মুখে পড়বে, চ্যালেঞ্জের মুখে পড়বে, যদি কিনা এই সরকার ইমিডিয়েটলি তারা প্রমাণ করতে পারে যে আসলে আমাদের মধ্যে এই নেক্সাসটা কাজ করছে না, আমরা যে অপরাধী তার জন্য সিরিয়াসলি তাকে আমরা ধরবো। মানুষের কিন্তু প্রশ্নটা রয়ে গেছে। স্থানীয় পর্যায়ে অনেকগুলো রিপোর্ট ইতিমধ্যে এসছে যেখানে এই সরকারি দলের স্থানীয় পর্যায়ের নেতারা থানার দালালে ইতিমধ্যে পরিণত হয়েছেন, সেটা কিন্তু রয়ে গেছে। ফলে আমরা এই কাঠামোগত জায়গাটাতে গুরুত্ব যদি দেওয়াটা দরকার। ওই পুলিশের বক্তৃতা, পুলিশের ডিএমপি এইগুলো খুব এগুলো কোনো কাজ করবে না, মানে এগুলোতে কিছু যায় আসে না যদি কিনা ওইটাকে আমরা কাজ করতে না পারি। ধন্যবাদ। এটা কিন্তু সালাউদ্দিন সাহেব বলছে যে কোনো ওসি এমপি কে ফোন দিতে পারবে না, এইটা খুবই বলেছেন, এটা বলা ইমপ্লিমেন্ট করতে হবে, এটা ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ রেজাউল করিম রনি, ধন্যবাদ সামান্তা শারমিন, ধন্যবাদ প্রফেসর কাজী মারুফ। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।